ওয়েলকাম টু পরিপূর্ণ স্টাডি পয়েন্ট প্রিয় স্টুডেন্টস। আজকে তোমাদের আরআরবি গ্রুপ ডি এবং এনটিপিসি এছাড়াও এসএসসি জিডি ডব্লিউবি পুলিশ সমস্ত ধরনের পরীক্ষার জন্য তোমাদের ইম্পর্টেন্ট ম্যাথের যে সিরিজ নিয়ে হাজির হয়েছি। এই ম্যাথগুলি তোমাদের সব ধরনের পরীক্ষার জন্য খুবই হেল্পফুল হবে। তো তোমাদের আজকে প্রথম ম্যাথ প্র্যাকটিস সেট, এরপরে এক এক করে আমি সমস্ত ধরনের প্র্যাকটিস সেট করিয়ে দিব। তো আজকে প্রথম, তো তোমরা যদি চ্যানেলটিতে নতুন হয়ে থাকো তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবে এবং বেল আইকনটি প্রেস করবে নতুন নতুন আপডেটগুলি পাওয়ার জন্য। তো তোমাদের পরীক্ষার আর বেশি দিন নেই, যার জন্য আমি এক এক করে প্র্যাকটিস সেটগুলি নিয়ে আসবো। তো ভিডিওটিকে স্কিপ না করে লাস্ট অবধি দেখো। যদি ভিডিওটি ভালো লাগে তাহলে প্রত্যেকে তোমাদের বন্ধু বান্ধবীর মধ্যে প্রচুর পরিমাণে শেয়ার করো। তো চলো আমরা বেশি কথা না বাড়িয়ে আমরা প্র্যাকটিসের দিকে এগোই। তো প্রথম প্রশ্ন দেখো কি বলা আছে, যদি √2n = 64 হয় তবে n এর মান কত সেটা আমাদেরকে বের করতে হবে। ঠিক আছে, তো ভালো করে দেখো এটা আমরা কিভাবে করব। এখানে দেওয়া রয়েছে কি √2n = 64। তাহলে আমরা কি করব দেখো, এই n এই পাশে আমরা কি স্কয়ার করে দেব আর এই পাশে আমরা স্কয়ার করে দেব। ঠিক আছে, তাহলে এই স্কয়ার আর এই রুট কেটে যায়, তাহলে থাকে কি এখানে থাকে 2n। আর এখানে 64কে যদি বিশ্লেষণ করি তাহলে 64কে বিশ্লেষণ করে কি পাবো, 64কে যদি বিশ্লেষণ করি 2, তাহলে হচ্ছে কত 32, 2 16, 2 8, 2 4, 2 2, তাহলে কটা 2 পেলাম দেখো 1 2 3 4 5 6। মানে 64-র পরিবর্তে লেখা যায় কি 2⁶। কত লেখা যায় 2⁶। তার উপরে আমার কি রয়েছিল স্কয়ার, তাহলে আমি এখানে লিখতে পারি কি 2n = এই যে এখানে 2⁶ আছে, এখানে 2 আছে, এরকম থাকলে কি গুণ সম্পর্ক থাকে। তাহলে আমি লিখতে পারি কি 212। তাহলে দেখো এখানে বেস আর এখানে বেস, অর্থাৎ নিদান, এটাকে বলে নিদান। সূচকের নিয়ম অনুসারে এটাকে বলে নিদান। নিদান নিদান সমান থাকলে এটা সূচকটাও কি হয়, সমান হয়, অর্থাৎ পাওয়ারটা সমান হয়। তাহলে n = কত হবে 12। তাহলে সঠিক উত্তর কি হবে এ। ঠিক আছে, তারপরে 2 নম্বর প্রশ্ন দেখো কি বলা আছে, যদি যোগ মানে গুণ, ভাগ মানে বিয়োগ, গুণ মানে ভাগ এবং বিয়োগ মানে যোগ হয় তবে এর মান কত। ঠিক আছে, তাহলে এটাকে কি করব দেখো, এখানে যোগ মানে কত, যোগ মানে হচ্ছে গুণ, তাহলে আমরা যোগের পরিবর্তে এখানে কি করব গুণ করে দিব। তারপরে দেখো কি আছে, ভাগ মানে কি বিয়োগ, তাহলে এখানে কি ভাগের পরিবর্তে আমি কি করব বিয়োগ করে দিব। তারপরে দেখো এখানে কি দেওয়া আছে, বিয়োগ মানে হচ্ছে যোগ, তাহলে যোগের পরিবর্তে বিয়োগের পরিবর্তে আমি কি করব যোগ করব। এবার দেখো তাহলে এই 4 আর 11-র মধ্যে কি সম্পর্ক রয়েছে, গুণ। প্রথমে দেখো বদমাশের রুলস অনুযায়ী গুণের কাজটা আগে, তাহলে 4 11 কত হবে 44। তারপর এখানে কি আছে দেখো -5 আর হচ্ছে কি +55। তাহলে দুটো চিহ্ন আলাদা থাকলে কি হয়, বিয়োগ হয়। তাহলে 55 থেকে যদি 5 বিয়োগ যায় তাহলে কত থাকবে 50। এবার দুটোর মধ্যে কে বড় 55, যার জন্য 55-র চিহ্নটাই এখানে হবে, তাহলে কি হবে প্লাস হবে। তাহলে এই যে 50 আর 44 যোগ করলে হবে 94। ঠিক আছে, উত্তর হবে এ। কারো যদি কোনো জায়গায় বুঝতে অসুবিধা থাকে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করবে। তারপরে দেখো 3 নম্বর অঙ্কে কি বলা আছে, রাম ও শ্যাম একসাথে একটি কাজ 8 দিনে করতে পারে। তাহলে একসাথে তারা একটি কাজ কত দিনে করতে পারে, 8 দিনে করতে পারে। আর রাম একা ওই কাজটি কত দিনে করতে পারে, 12 দিনে করতে পারে। তবে শ্যাম একা ওই কাজটি কত দিনে করতে পারবে। এই ধরনের অঙ্ক যদি আমরা দেখি তাহলে আমরা কি করব দেখো, সূত্র হচ্ছে কি a × b
এ গুণন বি ডিভাইডেড বাই এ মাইনাস বি, ঠিক আছে। তাহলে এ বলতে এই যে প্রথম 8, এটাকে এ ধরবো, তাহলে 8 লিখলাম, গুণন দিলাম, বি বলতে হচ্ছে কত, এই যে এটাকে বি ধরবো, তাহলে 12 ডিভাইডেড বাই এ মাইনাস বি, তাতে 8 আর 12 বিয়োগ করলে কত হবে 4, ঠিক আছে। 4 দিয়ে 12কে কাটলে হবে কত 3, 3 আর 8 গুণ করলে হবে কত 24, তাহলে উত্তর হবে 24, সি হবে কারেক্ট আনসার, ঠিক আছে। পরের অঙ্কটা দেখো, পরের অঙ্কটাতে কি বলা আছে দেখো, 1/3 এর কত শতাংশ হলো 2/3, 1/3 এর কত শতাংশ 2/3, এটা আমরা কি অপশন টেস্ট করে করে করবো, ঠিক আছে। তাহলে দেখো 1/3 তার সাথে গুণ করবো কত 50%, 50% যদি করি তাহলে এই পার্সেন্টেজ তুলে দিলে কি হবে, নিচে হবে 100, এই পার্সেন্টেজটাকে তুলে দিলে নিচে হবে 100, এই 50 দিয়ে এটাকে কাটলে 2, তাহলে উপরে থাকছে কত 1, নিচে থাকছে 6, তাহলে এটা কি অপশনে আছে, এটা কি আছে, হয় না। তাহলে পরে 22 দিয়ে টেস্ট করছি, কত 1/3 গুণন 22%, 22% এই পার্সেন্টেজটাকে তুলে দিলে কত হবে, নিচে 100, তাহলে এটা দিয়ে যদি এটাকে কাটি তাহলে হবে উপরে 11, নিচে হবে 50, তাহলে কত আসছে আমার, উপরে 11, নিচে 3×50 150, তাহলে 150 নাই। আচ্ছা পরে 200% দিয়ে চেক করে দেখি, 1/3 গুণন 200%, ঠিক আছে। এই পার্সেন্টেজটা তুলে দিলে আমার কত, নিচে হবে 100, এই 0 0 কেটে গেল, থাকে কি, তাহলে উপরে থাকছে কত 2, নিচে 3, তাহলে দেখো 2/3 এখানে আছে, তাহলে অপশন নম্বর সি হবে কারেক্ট আনসার। এভাবে কিন্তু আমরা অপশন টেস্ট করে করে এটা করতে পারবো, ঠিক আছে। এছাড়াও অন্য প্রসেস আছে, কিন্তু এটি তোমাদের ইজি হবে, ঠিক আছে, এইভাবেই করবে। তারপরে দেখো 5 নাম্বারে এটা দেখো, এটা সূচকের অঙ্ক এগুলো, ঠিক আছে। তো আমরা দেখো এর আগে অঙ্ক করছিলাম, যদি থাকে দেখো √3/8 এইরকম যদি থাকে, তাহলে আমরা লিখতে পারি কি, এই যে কিউব রুটটা যদি তুলে দেই তাহলে হবে কি 8⁻1/3, তার মানে এই 3টা এখানে চলে আসলো। আবার এটা যদি করি এটা লেখা যায়, ঠিক আছে। তাহলে এখানে কি 8 আছে, তাহলে 8-এর পরিবর্তে আমরা কি এরকম লিখতে পারি, এই যে এটার পরিবর্তে এরকম লিখতে পারি। তার উপর কি আছে, স্কোয়ার আছে, তাহলে টোটালটার উপর আমি স্কোয়ার করে দিলাম। তাহলে দেখো এখানে, তাহলে এই স্কোয়ার, এখানে স্কোয়ার রয়েছে, তাহলে এখানে কি হবে, এই কিউব রুটটা যদি তুলে দেই, কিউব রুট তুলে দিলে কত হবে, 8-এর কিউব রুট তুলে দিলে হবে 2, তার উপর রয়েছে স্কোয়ার, তাহলে 2-এর স্কোয়ার কত হয় 4, তাহলে এটাই হবে আমার উত্তর, ঠিক আছে। আশা করি ক্লিয়ার হয়ে গেছে। তাহলে আমরা কি করলাম, ধরো দেখো আরো বোঝাচ্ছি, ধরো তোমার আছে 5 কিউব রুট 5, তাহলে তুমি যদি এটাকে এই যে রুটটাকে আছে এটা যদি তুলে দাও তাহলে এমন লেখা যায় 1/3, ঠিক আছে। তাহলে এইরকম থাকলে আমরা এইরকম লিখতে পারি, আবার এইরকম থাকলে এইরকম লিখতে পারি। তাহলে এই যে এটা আমার ছিল, এখানে ছিল কি 2, এই 3-র জন্য আমি এখানে এটা লিখতে পারি, তার উপর যেহেতু স্কোয়ার রয়েছে এই স্কোয়ারটা আমি উপরে দিয়ে দিলাম। এইবার দেখো এই কিউব রুটটাকে তুলে দিলে হবে 2, আর স্কোয়ার তো আমার আছেই, এই স্কোয়ারটা এখানে বসে গেল, তাহলে 2 স্কোয়ার 4, ঠিক আছে। আশা করি ক্লিয়ার হয়ে গেছে। তাহলে অপশন নাম্বার সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। তো প্রিয় স্টুডেন্টস, দেখো তোমাদের কারো যদি কোনো জায়গায় অসুবিধা থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করবে, কেননা অঙ্ক যদি বুঝে বুঝে না করো তাহলে তোমাদের কিন্তু মাথায় একদম থাকবে না। কাজেই একদম ক্লিয়ারলি বুঝে বুঝে কিন্তু করতে লাগবে, স্কিপ করে যাবে না, কেননা রেলওয়ের গ্রুপডিতে কাট অফ খুব হাই যায় এবং এনটিপিসিতেও কাট অফ যায়, কিন্তু রেলওয়ের গ্রুপডিতে সবথেকে কাট অফ হাই যায়। তো এই ধরনের অঙ্কই তোমাদের থাকবে, খুব স্পিডলি করতে লাগবে, খুব কুইক করতে লাগবে, ঠিক আছে। যদি তোমাদের কোনো রকম কারো অঙ্ক নিয়ে কোনো রকম অঙ্কের ডাউট থাকে তাহলে অবশ্যই তোমরা কমেন্ট বক্সে কমেন্ট করবে, আমি ক্লিয়ার করে দিব। দেখো এখানে 6 নম্বর অঙ্কটা দেখো, 6 নম্বর অঙ্কে কী দেওয়া আছে, √8 মাইনাস √4 মাইনাস √2। তো এখানেও আমাকে ক্যালকুলেশন করতে হবে। তাহলে √8 এটাকে যদি আমরা এরকম লিখি, তাহলে আমরা লিখলাম কি √8, ঠিক আছে, মাইনাস √4, তারপর কি মাইনাস √2,
তাহলে দেখো এই যে √8 তার ভিতরে আমরা এরকম লিখতে পারি 2 গুণন 2 গুণন 2, 8কে আমরা এরকম লিখতে পারি। আর 4-এর রুট যদি তুলে দিই তাহলে হবে 2, আর এখানে √2, ঠিক আছে। তাহলে দেখো এবার এই রুটের ভেতর থেকে আমার দুটোর জন্য একটা 2 বাইরে চলে আসবে, থাকবে কি এরকম, তারপর এখানে -2, তারপর -√2। এবার দেখো এই প্লাসের দুইটা রুট আছে, 2√2 আছে, এখানে √2 আছে, তাহলে এখান থেকে একটা চলে যাবে, তাহলে মাইনাস হয়ে যাবে, তাহলে থাকবে কটা থাকবে, একটা √2 মাইনাস এই 2, ঠিক আছে। তাহলে এটাই হবে আনসার। তাহলে এটা কোথায় আছে দেখো, বি নাম্বার অপশনে রয়েছে, তাহলে এটা হবে আনসার। তারপরে 7 নম্বর অঙ্কটা দেখো প্রত্যেকে। 7 নম্বর অঙ্ক বলছে যে কোনো কাপড়ের উপর 10% যদি ছাড় দেওয়ার হয়, যদি ক্রয় মূল্য 900 টাকা হয়, তবে কাপড়টির মুদ্রিত মূল্য কত? অর্থাৎ কোনো কাপড়ের উপর যদি যে রেটটা লেখা থাকে, কোনো কাপড়ের উপর যে রেটটা লেখা থাকে তার উপর 10% ছাড় দেওয়ার পর তোমাকে কততে বিক্রি করলো, 900 টাকায় বিক্রি করলো, তাহলে মানে মুদ্রিত মূল্য কত ছিল? তো এক্ষেত্রে আমরা করবো কি, দেখো 10%-এর ফ্র্যাকশন ভ্যালু আমাকে লাগবে। ফ্র্যাকশন ভ্যালু হচ্ছে 10%-এর ফ্র্যাকশন ভ্যালু 1/10। 10%-এর ফ্র্যাকশন ভ্যালু কত, 1/10। দেখো এই কার কত ফ্র্যাকশন ভ্যালু, তোমরা যদি পার্সেন্টেজের অঙ্কগুলো করো তাহলে কিন্তু অবশ্যই সেখানে পাবে কার কত ফ্র্যাকশন ভ্যালু, ঠিক আছে। তাহলে আমরা এক পাশে লিখলাম কি মার্ক প্রাইস, আর এক পাশে লিখলাম কস্ট প্রাইস। অর্থাৎ মার্ক প্রাইস হচ্ছে মুদ্রিত মূল্য, আর কস্ট প্রাইস হচ্ছে কেনা মূল্য, ঠিক আছে। তাহলে যদি আমার মার্ক প্রাইস যদি 10 থাকে, যদি আমি 10% ছাড় দেই, তাহলে 10-এ কত ছাড় পাবে, 1 পাবে। তাহলে কেনা মূল্য কত হবে, 10% যদি ছাড় দিলে কেনা মূল্য 1 টাকা কমবে। 10 টাকা যদি মার্ক প্রাইস হয় তাহলে 1 টাকা কমলে কত, 9 টাকা আসবে। এবার আমার কেনা মূল্য কত দেওয়া আছে, 900 টাকা, ঠিক আছে। তাহলে কেনা মূল্য যদি 900 টাকা হয় তাহলে মার্ক প্রাইস কত হবে, এখানে আমাকে বের করতে হবে। তার মানে কি, 9কে যখন আমি 100 দিয়ে গুণ দিলাম তখন আমার 900 হয়ে গেল। তাহলে অবশ্যই 10কে আমি 100 দিয়ে গুণ দিব, তাহলে কত আসবে, 1000, ঠিক আছে। তাহলে এই প্রসেসে কিন্তু আমরা করব। তো বি হবে সঠিক উত্তর। তারপরে দেখো 8 নম্বর অঙ্কটা দেখো। 8 নম্বরে কি বলা আছে, একটি ঘড়ি 440 টাকায় বিক্রি করলে 4% ক্ষতি হয়, ঠিক আছে। 875 টাকায় বিক্রি করলে কত টাকা ক্ষতি বা লাভ হবে সেটা আমাকে বের করতে হবে। তো দেখো এখানে কিন্তু বিক্রয় মূল্যটা দেওয়া আছে, তারপরে আমার তো 4% ক্ষতি হওয়ার ফলে তাহলে ক্রয় মূল্য কত সেটা আমাকে বের করতে হবে, ঠিক আছে। যেহেতু 4% ক্ষতি, আচ্ছা 4% ক্ষতির জন্য যদি আমার এক পাশে আমি লিখি সেলিং প্রাইস, আর পাশে কস্ট প্রাইস, ঠিক আছে। তার মানে যদি আমার কস্ট প্রাইসটা যদি 100 টাকা হয়, যেহেতু 4% ক্ষতি হলো, মানে কস্ট প্রাইস মানে কেনা মূল্য, মানে কোনো জিনিস কিনলাম 100 টাকায়, যদি 4% বিক্রি করে 4% ক্ষতি হওয়া মানে কি, সেটা আমার বিক্রি করছি কত, 96 টাকায় যদি বিক্রি করি তাহলে 4% আমার ক্ষতি হবে, তাই তো। তাহলে আমার এখানে দেখো কি দেওয়া রয়েছে, এখানে দেওয়া রয়েছে বিক্রয় মূল্য। তো বিক্রয় মূল্যটা যদি আমার 840 টাকা হয়, ক্রয় মূল্য কত সেটা আমাকে বের করতে হবে, ঠিক আছে। তার মানে কি 840, 96 হলে 840 হয়, 100-তে কত হবে সেটা আমাকে বের করতে হবে, ঠিক আছে। তো আমরা এখানে কাটাকাটি করি, কাটাকাটি করলে কত হবে, তো প্রথমে কাটাকাটি করব কত, 4 দিয়ে করি, তাহলে 4 দিয়ে যদি করি তাহলে এখানে হচ্ছে কত 25, আর এখানে হচ্ছে 96 মানে 24, ঠিক আছে। এবার আমরা কত দিয়ে কাটবো, 6 দিয়ে কাটি, এটা কত 4 6
4 6 24, এটা যদি 6 দিয়ে কাটি তাহলে কি 6 14 40, 6 14 84, ঠিক আছে। এই শূন্যটা দিয়ে দিলাম, 4 দিয়ে যদি এটাকে ভাগ করি তাহলে কত হবে 35, ঠিক আছে। 4 দিয়ে ভাগ করলে এটা কত হবে 35, 35 আর 25 যদি গুণ করি তাহলে আমার কত আসে 875, ঠিক আছে। তাহলে আমি জিনিসটা কত দিয়ে কিনেছিলাম আমি 875 টাকা দিয়ে, বিক্রি করলাম কত 840 টাকা। তখন আমার ক্ষতি হয়ে গেল কত 4%, ঠিক আছে। তখন আমার 4% ক্ষতি হয়ে গেল। তাহলে যদি আমি ওই 875 টাকা দিয়ে জিনিসটা কিনে আবার 875 টাকায় বিক্রি করি তাহলে কি আমার লাভ বা ক্ষতি কিছুই হবে না, ঠিক আছে। কেনা দামে আমি বিক্রি করে দিচ্ছি, তখন কি আমার লাভও হবে না, ক্ষতি হবে না। তাহলে উত্তর হবে কি, ঠিক আছে। পরে 9 নম্বর কোশ্চেনটা দেখো কি বলা আছে। এক ব্যক্তি স্রোতের অনুকূলের গতি হচ্ছে 12 কিমি পার ঘন্টা এবং স্রোতের গতি হচ্ছে 1.5 কিমি পার ঘন্টা, তবে ব্যক্তিটি স্রোতের প্রতিকূলে গতি কত, ঠিক আছে। তো এক্ষেত্রে আমার যেহেতু স্রোতের বেগ এটা আর অনুকূলে গতি এটা, তাহলে আমার কি স্থির জলে ব্যক্তিটির গতি কত, স্থির জলে ব্যক্তিটির গতি হবে 12 বিয়োগ 1.5, তাহলে এটা স্থির জলে আমার ব্যক্তিটির গতি হবে কত 10.5। তাহলে আমার স্থির জলে গতিবেগ পাওয়া গেল এটা। এবার যদি আমি প্রতিকূলে যাই তাহলে আমার স্রোতটা আবার বাধা দেবে, তাহলে স্রোতটা যদি বাদ দিয়ে দেয়, স্রোতের গতিটা আমি যদি বাদ দিয়ে দেই তাহলে আমি পাবো কি প্রতিকূলে গতি। তাহলে স্রোত বাদ দিলে প্রতিকূলে গতি, এটা বিয়োগ করলে কত আসবে 9 কিমি, ঠিক আছে। তাহলে প্রতিকূলে গতি আসবে আমার কত 9 কিমি পার ঘন্টা। এবার খুবই সিম্পল প্রশ্ন একটা দেওয়া আছে কি, যদি a/b সমান সমান p/4 এবং b/c সমান সমান 5/6 হয় তাহলে a/c কত। খুবই ইজি অঙ্ক এবং এই অঙ্কগুলো প্রত্যেকে পাবে, কিন্তু আমাদের কি কত তাড়াতাড়ি করতে পারি সেটাই হচ্ছে মোদ্দা কথা, ঠিক আছে। সময় ওখানে দেখো ইজি কোশ্চেন কিছু কিছু থাকবে, কিন্তু সময়টাকে আমাকে সঠিকভাবে বের করতে হবে, খুব স্পিডে করতে লাগবে। তোমরা ভাবছো যে এত সহজ অঙ্ক কি আসবে, হ্যাঁ এত সহজ অঙ্কই আসবে, কিন্তু এই অঙ্কের পিছনে যদি আমি 1-1.5 মিনিট লাগিয়ে দেই তাহলে কিন্তু হবে না, ঠিক আছে। তো সহজ পদ্ধতি কিভাবে করবো দেখো, এখানে আমি কি করব লিখবো a/b/c লিখবো, ঠিক আছে। এ বির মান কত 3:4, আচ্ছা b/c কত 5:6। এবার আমি কি করবো, এই যে ফাঁকা জায়গা, এটা ফাঁকা আছে, পাশের সংখ্যা 4 আছে বসিয়ে দিলাম, এখানে ফাঁকা আছে পাশের সংখ্যা 5 বসিয়ে দিলাম। এবার কিন্তু আমার দেখো বি এর মানটা কিন্তু লাগবে না, বি এর অনুপাতটা লাগবে না, যখন এটা ক্যালকুলেশন করবো না, মাঝখানেরটা ক্যালকুলেশন করবো না, তাহলে এইটার এটা এসি ক্যালকুলেশন করলেই হবে। তাহলে 3 দিয়ে এটাকে কাটলে কত হবে 2 হবে, তাহলে এখানে থাকছে কত 5, এখানে থাকছে কত 8, বোঝা গেল। এইভাবে কিন্তু অতি সহজে আমাদের করতে লাগবে। তো উত্তর হবে কি সি। আরো যদি কোনো জায়গায় বুঝতে অসুবিধা থাকে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করবে, আমি ক্লিয়ার করে দেবো। আর কার কোন বিষয়ে ভিডিও চাই সেই বিষয়ে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করবে। আর যদি ভিডিওটি ভালো লাগে তাহলে প্রত্যেককেই শেয়ার করে দিবে, নতুন হলে ভিডিওটিকে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে এবং বেল আইকনটি ক্লিক করে দিবে। ওকে, তো চলো এখানে দেখো, এখানে একটা অ্যালজেব্রিক সূত্র দিয়ে অঙ্ক দেওয়া রয়েছে, এইরকম অঙ্ক দেখো। এই ধরনের অঙ্ক যদি তোমরা গুণ করে করে করতে যাও তাহলে কিন্তু প্রচুর সময় লাগবে, একটা অঙ্কে 5-7 মিনিট লেগে যাবে, তোমাদের কিন্তু পরীক্ষাটাই শেষ করে দেবে। তো কাজেই তোমাদের যদি রুলস জানা না থাকে তাহলে কিন্তু এই অঙ্ক করতে গেলে তোমরা বাস পেয়ে যাবে, ঠিক আছে। তার জন্য তোমাদেরকে বীজগণিতিক রুলস অর্থাৎ ফর্মুলা দিয়ে এটাকে করতে লাগবে। তো আমরা যদি এটাকে এ ধরি তাহলে 0.75 রয়েছে, এখানেও 0.75, তাহলে এটাও এ হবে, এটাও এ হবে। তার মানে কি তিনটে এর গুণফল মানে কি এ কিউব। তারপর এখানে প্লাস রয়েছে, এটাকে যদি আমি বি ধরি তাহলে এটাও বি, এটাও বি, তার মানে কি তিনটে বি এর গুণফল হচ্ছে কি বি কিউব। তার মানে এখানে আসলো কি এ কিউব প্লাস বি কিউব। আচ্ছা এবার নিচে কি দেওয়া আছে দেখো, এটাকে আমি কি এ ধরেছি তাহলে এটা এ, এটাও এ, তাহলে এখানে কি আসলো এ স্কোয়ার। এখানে দেখো কি দেওয়া আছে
এটা এ, এটা হচ্ছে বি, তার মানে কি এ বি, তারপরে এখানে কি দেওয়া আছে বি গুণন বি, তার মানে কি বি স্কোয়ার। তাহলে আলটিমেটলি কি দাঁড়াইলো, আমরা যদি এটাকে সাজিয়ে লিখি তাহলে কি দাঁড়াবে, দেখো এ কিউব প্লাস বি কিউব, নিচে রয়েছে কি এ স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি স্কোয়ার। তাহলে সূত্র চলে আসলো, এই এ কিউব প্লাস বি কিউবের সূত্র কি সেটা আমাকে জানতে হবে। এ কিউব প্লাস বি কিউবের সূত্র হচ্ছে এ প্লাস বি ইন্টু এ স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি স্কোয়ার। ঠিক আছে, এটা হচ্ছে আমার কি এ কিউব প্লাস বি কিউবের সূত্র। আর নিচে কি পাইলাম আমি, এ স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি স্কোয়ার। ঠিক আছে, প্লাস বি স্কোয়ার। তাহলে এই যে স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি স্কোয়ার, এখানেও স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি স্কোয়ার হচ্ছে, এটা এটা ক্যান্সেল হয়ে যাবে। তাহলে আমার উপরে থাকলো কি এ প্লাস বি, তার মানে কি আমি এই যে এটার মান এ ধরেছি, এটার মান ধরেছি কি বি, এই যেগুলোর মান বি ধরেছি, তাহলে দুটো যোগ করলে আমার হবে কত রয়েছে, আমার এর মান রয়েছে কত 0.75, আর এখানে কি রয়েছে বি এর মান রয়েছে 0.25। তাহলে এটাকে যোগ করলে আমার কত আসবে 0.01। ঠিক আছে, তাহলে এটা হবে উত্তর। ঠিক আছে, তো তোমরা এই ধরনের অঙ্ক যখনই দেখবে তখন ফর্মুলা করে তোমাদের হয় এ প্লাস বি আসবে, না হলে এ মাইনাস বি আসবে, এই ধরনের কিন্তু তোমাদের উত্তর আসবে। ঠিক আছে, তো তোমাকে বারবার যদি তোমরা একটু প্র্যাকটিস করে নাও তাহলে কিন্তু তোমাদের এটা দেখার সাথে সাথেই হবে, এগুলো অত ক্যালকুলেশন করার প্রয়োজন হয় না। তো চলো পরে 12 নম্বর প্রশ্নে কি বলা আছে, পাশাপাশি দুটি যুগ্ম সংখ্যার গুণফল কত। ঠিক আছে, পাশাপাশি দুটি যুগ্ম সংখ্যার গুণফল দেওয়া রয়েছে 224, তাহলে সংখ্যা দুটি কত সেটা বের করতে লাগবে। এক্ষেত্রে কিন্তু আমরা অপশন টেস্ট করে করব। দেখো এই দুটো আমাকে যদি গুণ করি 6 আর 8 গুণ করলে কত হয় 48, তো এটা হচ্ছে না। তাহলে দেখো আমরা এক্ষেত্রে দুটো সংখ্যা যখন চলে আসলো শুধু শেষের ডিজিটটা করে আমরা গুণ করব। ঠিক আছে, শেষের ডিজিট গুণ করে আমরা কত পাই 4 6 24, তাহলে 4 6 24 শেষের ডিজিট কত হবে, 24 ডিজিট 4 পাইলাম। তাহলে দেখো এখানেও 4 আসলো, এখানেও 4 আসলো, মিলে গেল। তারপরে গুলো চেক করে দেখি, এটা এটা গুণ করলে কত পাবো 8, আর এটা এটা গুণ করলে এখানে কি পাবো 0 পাবো। ঠিক আছে, কাজেই একক ইউনিট মানে শেষের যে ডিজিটটা এক্ষেত্রে আসে 0, 0 তো এখানে নেই, এক্ষেত্রে আসে 8, এক্ষেত্রে 8 তো নেই, এক্ষেত্রে আসে 4, এখানে 4 আছে, এক্ষেত্রে আসে কত 8, এটাও নেই। তো কাজেই আমার এই যে বি এইটা হবে কারেক্ট আনসার। এভাবে আমরা কিন্তু অপশন টেস্ট করে খুব তাড়াতাড়ি আমরা এটা সলভ করতে পারবো। ওকে, তারপরে দেখো 13 নম্বর অঙ্কে কি বলা রয়েছে, 60টি খেলনার বিক্রয় মূল্য 8টি খেলনার ক্রয় মূল্যের সমান, তবে লাভ কত শতাংশ। দেখো এই ধরনের অঙ্ক যখন আমরা করব তখন কিন্তু আমাদেরকে যেহেতু দেখো 8টি খেলনা যখন ক্রয় করে যে টাকা ক্রয় করে আবার 60টা যখন বিক্রি করে সেম, তাহলে 8টা খেলনা আমরা তো জানি না কত দিয়ে কিনছে, ধরো 8টা খেলনা কিনেছে ও 1 টাকা দিয়ে। ঠিক আছে, আবার 60টি খেলনা আবার বিক্রি করেছে কত, যেহেতু সেম মূল্যে আবার তাহলে 1 টাকা হবে। এবার এই যে উপরে 8 রয়েছে নিচে 7 রয়েছে, এই দুটোকে আমি সমান করব। সমান করার জন্য কি করব, দেখো উপরে আমি এই যে নিচের সংখ্যাটা দিয়ে গুণ দিব, তাহলে এই পাশেও গুণ দিব, আর নিচে আমি কি করব উপরের সংখ্যা কত 8 ছিল এটা দিয়ে এটাকে গুণ করব, তাহলে এই পাশে আমরা 8 দিয়ে গুণ করব। ঠিক আছে, তাহলে উপরে 7, তাহলে আসলো কত আমার 7, নিচে আসলো 8। ঠিক আছে, তাহলে এই যে দেখো তার মানে কি 8 টাকা দিয়ে যে জিনিসটা আমি খেলনাটা কিনেছিলাম সেটা বিক্রি করেছি কত 60 টাকা দিয়ে, যেটা খেলনা কিনেছিলাম সেটা বিক্রি করেছি 8 টাকা, তখন লাভ কত হয়েছে 1 টাকা। তাহলে কত টাকায় লাভ 1 টাকা হয়েছে, দেখো এখানে 60 টাকা দিয়ে কিনে আমার লাভ হলো 1 টাকা, তার মানে 100 টাকায় কত লাভ হবে সেটা বের করতে লাগবে। তো এটা যদি ভাগ করি আমি পাবো কি, দেখো নিচে অবশ্যই আমার কোথায় রয়েছে, দেখো এটা এই যে এটাই হবে কারেক্ট আনসার। ঠিক আছে, তো এইভাবে তোমরা দেখার সাথে সাথে উত্তর বের করতে পারবে। একটুখানি ধ্যান ধারণা ঠিক রাখতে লাগবে আর প্র্যাকটিসটা একদম খুব ভালো থাকতে হবে। ঠিক আছে,
তো প্রতিটি ক্লাস ফলো করবে, আশা করি তোমাদের ক্লিয়ার হয়ে যাবে। আমি এই রকম সিরিজ প্রতিদিন নিয়ে আসবো। পরে 14 নম্বর অঙ্কটা দেখো, নিতিন কুমার তার অফিসে যান 60 কিমি/ঘন্টা বেগে এবং অফিস থেকে ফিরে আসেন 80 কিমি/ঘন্টা বেগে। ঠিক আছে, তবে যাতায়াতের গড় গতিবেগ কত? এই গড় গতিবেগ, যাতায়াতের গড় গতিবেগ যখন বের করব তখন আমার একটা সূত্র রয়েছে। কি সূত্র? 2xy/x+y। ঠিক আছে, এই সূত্র দিয়ে আমরা অতি সহজে করতে পারবো। তার মানে 2x বলতে হচ্ছে যে প্রথম মানটা 60, ওয়াই বলতে হচ্ছে এই 80 দ্বিতীয় মানটা। ঠিক আছে, তাহলে এই দুটো যোগ করলে আমার কত হবে? 60 আর 80 যোগ করলে হচ্ছে আমার 140। এই শূন্য শূন্য কেটে দিলাম, এটা দিয়ে এটাকে যদি কাটি 7। তার মানে কি, আমি এই যে এই দুটো গুণ করে আমি কত পাবো? 48 শূন্য 7। এটা এখন কাটাকাটি করি। ঠিক আছে, কাটাকাটি করলে কত পাবো? ভাগ করে দেই, তাহলেই শেষ ঝামেলা। ঠিক আছে, তো 7 দিয়ে আমি কি করব? 480-কে ভাগ করবো। 7 দিয়ে 480-কে কেটে দিই। 7 দিয়ে 480-কে ভাগ করলে 6 আসতে 6 7 42, 48 থেকে 42 যদি বাদ দিই তাহলে হচ্ছে আবার 6, তাহলে 7 আসতে 56। দেখো দুটো সংখ্যা কিন্তু মিলে গেল। তার মানে 68 কোথায় রয়েছে? দেখো 68 যেখানে রয়েছে সেটাই আমার কারেক্ট উত্তর। তো এভাবে আমরা অতি সহজে করতে পারবো, পুরোটা করার দরকার নেই। দেখবে যে প্রথমের দিকে মিলে গেলে অঙ্কটা হয়ে যাবে। ঠিক আছে, যেহেতু এখানেও 6 ছিল, এখানেও 6 ছিল, তো প্রথম কাটাকাটি করার পর আমি আরেক ঘর পর্যন্ত করলাম, যার জন্য যেহেতু পরের সংখ্যাটা আমার মিলে গেল, তাহলে আর আমি করবো না, এটাই আমার উত্তর। ঠিক আছে, দেখো আমাদের সব সময় কি করতে লাগবে? যে কত তাড়াতাড়ি আমি অঙ্কটা করতে পারি সেইটা মাথায় রাখতে লাগবে। ওকে, সেইটা মাথায় রেখে আমি কিন্তু সবসময় করব। এবার দেখো এখানে দেওয়া রয়েছে কি 2/3, 4/9, 5/6, 7/12। এর লসাগু কত? ঠিক আছে, তাহলে এর লসাগু যখন বের করবো, এগুলো হচ্ছে ভগ্নাংশের লসাগু, এগুলো আমরা ছোটবেলায় করেছি 5, 6, 7, 8-এ এগুলো থাকে ভগ্নাংশের লসাগু। তো এই ভগ্নাংশের লসাগু যদি তোমরা প্র্যাকটিস না করো ভুলে যাবে। তো এই ধরনের ভগ্নাংশের লসাগু করার সময় সূত্রটা আমার হচ্ছে কি, লবের লসাগু, ঠিক আছে, আর হচ্ছে কি হরের গসাগু। ক্লিয়ার? তাহলে লব বলতে উপরের সংখ্যাগুলো হচ্ছে লব বলে, আর নিচের সংখ্যাগুলোকে হর বলে। তাহলে লবের কি করব? লসাগু। তাহলে 2, 4, 5, 7 এর লসাগু যদি করি, তাহলে আমার লসাগু করলে আমার দেখো 140 আসবে। আর নিচেরটা যখন 140 পেয়ে যাব, তখন আর আমার নিচেরটা করার প্রয়োজন নেই। এটাই হবে উত্তর। লসাগু যদি করতে না পারো তাহলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে দেখো লসাগু আমরা কি করে করি। তো তোমাদেরকে বলছি যে এখানে 2, 4, 5, 7 রয়েছে। এখানে যদি আমরা বিশ্লেষণ করি তো 2 বাদ যাবে, তাহলে এখানে থাকবে কত? এখানে থাকবে 1, তারপর হচ্ছে এখানে 2, এখানে থাকবে 5, এখানে থাকবে 7। ঠিক আছে, তাহলে কি থাকলো? 2, 1, 2, 5, 7 গুণ করলে কত হয়? এটা 5 দুগুণ কত হয়? 10। এই 7 দুগুণ কত হয়? 14। 10 আর 14 যদি গুণ করি তাহলে 140। কত আসে? 140। কাজে ক্লিয়ার? ঠিক আছে, তাহলে আমরা এই ধরনের অঙ্ক যখন করব, আমরা কি করব? লবের লসাগু করব, হরের গসাগু করব। আশা করি প্রত্যেকের ক্লিয়ার হয়ে গেছে। তো এই ছিল আজকের 15টি অঙ্ক। নেক্সট দিনে আমি আরও 15-20টা অঙ্ক নিয়ে হাজির হব। তো তোমরা অবশ্যই আমার চ্যানেলটিকে ফলো করবে, আর যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট করতে ভুলবে না। তো প্রত্যেকেই ভালো থেকো, সুস্থ থেকো, ভালো করে পড়াশোনা করো। থ্যাংক ইউ ফর ওয়াচিং দ্য ভিডিও।